আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব খোলা সাপকলা দলিল কীভাবে লিখতে হয়। এবং খোলা সাপকলা দলিলটা হচ্ছে আপনার যে সম্পত্তিগুলো আপনার খাস কিংবা গ্যাজেট, এই সম্পত্তিগুলো যখন আপনার ক্রয় বিক্রয় করা হয় তখন আপনার খোলা সাপকলা মানে এইগুলো আপনার রেজিস্ট্রি হয় না। এই এই দলিলগুলোকে বলা হয় আপনার খোলা সাপকলা দলিল। এগুলো আপনার আইনগত দিক দিয়ে এগুলো রেজিস্ট্রি হয় না, অবৈধ, এগুলো রেজিস্ট্রি করা যায় না। তো যখনই আপনার কোনো খাস জমি ক্রয় বিক্রি করা হয় তখনই আপনার যে দলিলটা লেখা হয় ওটা আপনার খোলা মানে রেজিস্ট্রি ছাড়া আর কি, যে দলিলটা লেখা হয় ওটাকে আপনার খোলা সাপকলা দলিল বলে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এটাই দেখাবো যে এই খোলা সাপকলা দলিলটা কীভাবে লিখতে হয়। তো আমি শামীম মুক্তার, শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, শ্রীপুর গাজীপুর। ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা দেখে নিই যে এই দলিলটা কীভাবে লেখা হয়। তো এখানে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর এখানে দলিলের সারসংক্ষেপ, দলিলের প্রকৃতি, সাপকলা দলিল, মৌজা কেওয়া, ইউনিয়ন, থানা, জেলা, হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, এখানে জমির শ্রেণী, তারপর এখানে মূল্য। তারপর প্রথমে আপনার থাকবে দলিল গ্রহীতা, তার নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, যাবতীয় ডিটেলসগুলো এখানে থাকবে। তারপর হচ্ছে আপনার দলিল দাতা দাত্রী, এখানে থাকবে নাম, ঠিকানা, মাতার নাম, পেশা ইত্যাদি বিষয়গুলো এখানে থাকবে। তারপর এখানে আপনার হচ্ছে হস্তান্তরিত জমির মালিকানার ধারাবাহিক বিবরণ এখানে। তো এখানে আপনার যে মালিকানাটা লেখা থাকবে, যে যিনি আর কি এটা মালিক হয়েছে উনি কিভাবে মালিক হয়েছে, এই বিষয়গুলো আপনার এখানে লেখা থাকবে, মালিকানাগুলো লেখা থাকবে। তো এখানে দেখেন, যেহেতু সাবেক ঢাকা হলে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা 3 পৌরসভা অন্তর্গত 7 নং অমুদ্রিত নিম্ন তফসিল বর্ণিত জমিতে আমি অত দলিল দাতার পিতা অমুক ব্যক্তি বিগত এসে 183 নং খতিয়ানা তাহার নিজ নাম শুদ্ধভাবে রেকর্ডভুক্ত করায় মালিক ও ভুক্তভোগীকে নিয়ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করিলে তাহার ত্যায্যবৃত্ত সম্পত্তিতে আমি অত্র দলিলদাতা পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হইয়া এযাবৎ কাল নির্বিবাদে নিষ্কণ্ঠ অবস্থায় শান্তিপূর্ণভাবে ভোগদখল করিয়া আসিতেছি। মানে এখানে আপনার যে ব্যক্তি, ওনার পিতার সম্পত্তি, এটা পিতার নামে আপনার এসে রেকর্ড আছে, তো উনি এখন ওই সম্পত্তিটা এসে রেকর্ড মূল্যে আর কি আপনার বিক্রি করতেছেন। এটা কিন্তু একটা গ্যাজেট সম্পত্তি। তাহলে বর্তমানে আমার সাংসারিক নানা কাজের জন্য নগদ টাকা আবশ্যকতায় নিম্ন তফসিল বর্ণিত জমি সাপ বিক্রি করার প্রস্তাব প্রকাশ্য ঘোষণা করিলে আপনি অত দলিল গ্রহীতা উহা খরিদ করিতে ইচ্ছুক ও আগ্রহী হইলে বর্ণিত জমি সর্বোচ্চ বাজার মূল্য 5 লক্ষ টাকা সাব্যস্ত করিয়া সাব্যস্তকৃত মূল্যের সাকল্য টাকা নিম্নলিখিত সাক্ষীগণের মোকাবেলায় আপনার নিকট হইতে নগদ বুঝিয়া পাইয়া ও নিয়া নিম্ন তফসিল বর্ণিত জমি অত সাপকলা দলিল দ্বারা আপনার নিকট সাপ বিক্রয় করিয়া অদ্বৈ বর্ণিত জমি দখল আপনার বরাবরে বুঝাইয়া দিয়া আমার সকল প্রকার মালিকানা সত্য হইতে সত্যহীন হইলাম। অদ্য হইতে আপনি অত দলিল গ্রহীতা বর্ণিত জমিতে অত দলিল মূলে মালিক হইয়া এবং বংশ পরস্পরায় দান, বিক্রয়, দায়, বন্ধক ইত্যাদি সর্বপ্রকারে হস্তান্তরকরণের ক্ষমতা পরিচালনা সহ রাষ্ট্রীয় বিধান অনুযায়ী যদিচ্ছামতে আপনি আপনার পুত্র কন্যাময় ভাবি ওয়ারিশগণ ক্রমের আজীবনকালে পরম সুখে বুকদখল করিতে রহেন ও রহিবেক। ইহাতে আমি অত দলিলদাতা কিংবা আমার পুত্র পুত্রাদি ভবিষ্যতে ওয়ারিশগণের কাহারও কোনো প্রকার দাবি দেওয়া নাই বা রহিল না। যদি ভবিষ্যতে আমি কিংবা আমার উত্তরাধিকারীগণের মধ্যে কেউ কোনো প্রকার দাবি দেওয়া করি বা করে, তবে তাহা সর্বাদালতে সর্বমহলে আগ্রহ ও বাতিল বলিয়া গণ্য হইবেক। প্রকাশ থাকে যে বর্ণিত জমি এসের রেকর্ড না হওয়ার কারণে সাপকলা দলিল রেজিস্ট্রি করিয়া দিতে পারি নাই। যখনই আমার নামে আরএস রেকর্ড সংশোধন করিয়া আনিতে পারিব, তখনই রেজিস্ট্রি অফিসে উপস্থিত হইয়া আপনার নিকট হইতে কোনো প্রকার টাকা পয়সা না নিয়া আপনার বরাবরে বর্ণিত জমি সাপ কবলা রেজিস্ট্রি করিয়া দিব। মানে এখানে যে দেখেন যে এটা যে মানে আপনার যে গ্যাজেট, খাস জমি, এখানে দেখেন যে বর্ণিত জমি আরএস রেকর্ড না হওয়ার কারণে রেজিস্ট্রি অফিসে উপস্থিত হইয়া রেজিস্ট্রি করিয়া দিতে পারে নাই উনি। এখন পরবর্তী সময় যখন আপনার ওনার নামে আরএস রেকর্ড হবে, তখন উনি এটা সাব রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়ে উনি এটা রেজিস্ট্রি করে দিবেন। তো এর জন্য কোনো টাকা পয়সা উনি নেবেন না। তো এটা কিন্তু এখানে আপনার খোলা সাপকলা দলিলে কিন্তু এটা আপনার লেখা থাকে। তো এখানে দেখেন যে এটা এই কথাগুলো এখানে লেখা আছে। তারপর এখানে দেখেন যে অপর পৃষ্ঠায় এত দ্বার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় অত খোলা সাপকলা দলিল লিখাইয়া সই সম্পাদন করিয়া দিলাম। ইতি বাংলা এত তারিখ, তারিখটা এখানে দেওয়া আছে। তারপর সম্পত্তির তফসিল, এখানে দেখেন যে খতিয়ান দেওয়া আছে, আপনার একটা খতিয়ান দেওয়া আছে, এটা হচ্ছে আপনার এসে খতিয়ান 183। তারপর এখানে আপনার দাগ দেওয়া আছে, সাবেক আপনার এসে দাগ হচ্ছে এটা হচ্ছে আপনার আরএস দাগ। তারপর এখানে হচ্ছে আপনার সম্পত্তির চৌহদ্দি,
নর্মালি আপনার দলিল রেজিস্ট্রি করতে গেলে রেজিস্ট্রি দলিলে আপনার যে যে বিষয়গুলো থাকে সব কিছু এখানে থাকে, শুধু এটা আপনার ওইটা আপনার রেজিস্ট্রি হবে, এটা আপনার রেজিস্ট্রি হয় না। এটাই এখানে দেখেন যে চৌধুরী দেওয়া আছে, তারপর এখানে সাক্ষীগণের নাম ঠিকানা, এখানে আপনার প্রথম যিনি হবেন উনি হবেন শনাক্তকারী, তারপর দ্বিতীয় জন হবে সাক্ষী, তৃতীয় জন হবে সাক্ষী, তারপর এখানে আপনার মুসাবিদকারক ও দলিল লেখকের নাম ঠিকানা এখানে থাকবে, তারপর এখানে কম্পোজকারকের নাম, যিনি আর কি দলিল টাইপিং করবেন ওনার নাম ঠিকানা এখানে থাকবে। তো এখানে আপনার কোনো সাবরেজিস্ট্রার নাম ঠিকানা এইগুলোর কোনো ঘর থাকবে না, কারণ এটা আপনার রেজিস্ট্রি হবে না। আশা করি আমি আপনাদেরকে ছোটো একটা ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে খোলা সাপকলা দলিলগুলো কেন লেখা হয়, কীভাবে লেখা হয়। যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনাদের মিস না হয়। তো আল্লাহ হাফেজ।